দর্শক, দীর্ঘ অপেক্ষার পর আজ শুরু হয়েছে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারে নির্বাচন শুধুমাত্র কিন্তু প্রতিনিধি নির্বাচনের লড়াই না, এবারের নির্বাচন কিন্তু আমাদের দেশের ভাগ্য নির্ধারণের লড়াই। এবং আগামীর বাংলাদেশ আসলে কেমন হবে, আমরা কেমন চাই আগামীর বাংলাদেশ, সেই সিদ্ধান্তেরও সময় কিন্তু আজ। আর প্রিয় দর্শক, এই বিশাল মহাযজ্ঞ এবং আমাদের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে এটিএন বাংলা আয়োজন করেছে দুই দিন ব্যাপী বিশেষ আয়োজনের। এবং সেই বিশেষ আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন, পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। দর্শক, আগামী দুদিন, আজকে থেকে শুরু করে আগামীকাল, এই দুদিন আমরা আপনাদের সাথে আছি। আপনাদের জানাবো কেমন হচ্ছে নির্বাচন, প্রতিনিধি কারা নির্বাচিত হচ্ছেন, আপনারা কাদেরকে নির্বাচিত করছেন এবং আসলে আমাদের দেশের ভাগ্য নির্ধারণ কি হচ্ছে। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য দর্শক আমরা অবশ্যই আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত আছেন। আমরা আমাদের যিনি অতিথি যারা আছেন আমাদের সাথে, তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে এই নির্বাচন সংক্রান্ত কথা বলবার জন্য উপস্থিত আছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার প্রেসিডেন্ট মনিরা খান। আপনাকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। এবং সেই সাথে আমাদের সঙ্গে আছেন বিবিসির সাবেক সাংবাদিক শাকিল আনোয়ার। আপনাকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ম্যাম, আগে আপনার কাছে একটু আসতে চাচ্ছি, আমাদের খুবই উৎসব মুখর একটি পরিবেশের মধ্য দিয়ে আমরা দেখেছি প্রচারণা শেষ হয়েছে এবং আমরা এই নির্বাচন নিয়ে কিন্তু বেশ আশাবাদী। বিশেষ করে যদি আমি তরুণ প্রজন্মের কথা বলি, আমরা কিন্তু বেশ আশাবাদী। আপনি যেহেতু ইতোমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে আসবার আগে, আপনার কাছে একটু জানতে চাই যে কেন্দ্রগুলো আপনি পরিদর্শন করেছেন, সেখানে আসলে কি অবস্থা, কেমন চলছে, কেমন দেখে এসেছেন? ধন্যবাদ, অত্যন্ত ধন্যবাদ। তো আমি আবার অভিজ্ঞতার কথা বলছো তো আমি আমার অভিজ্ঞতা, প্রথমে আমি দেশবাসীকে আমার আসসালামু আলাইকুম জানাই, আমার শুভেচ্ছা জানাই। কারণ অনেক দিন পরে অনেক প্রত্যাশিত একটা সুন্দর দিন, সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যারা অপেক্ষা করেছিলাম এতদিন, তো তারা এই সুন্দর দিনটি দেখা পেয়েছি। এবং সকাল থেকে আমি উঠে আমি যে কয়েকটা নির্বাচন কেন্দ্র ঘুরে দেখেছি, সেটা বলার আগে আমি একটা আমার নিজের অভিজ্ঞতার কথাই বলি। সেটা ছোট্ট হলেও আমি বলবো, কারণ এটা একটা আমার মানবাধিকারের ব্যাপার বলে। কারণ আমি নির্বাচনে যখন ভোট দিতে গেলাম, আজকে আমি একটা জিনিস এক্সপেরিয়েন্স করেছি যে আমরা যারা এতদিন ভোট দিতে পারিনি তাদের মনে কি কষ্ট ছিল। কারণ আমি যখন নির্বাচনে আজকে ভোট দিতে গেলাম, তখন দেখলাম যে আমার যে সিরিয়াল নাম্বার, তার আগের পরে মাঝখানে 33টা সিরিয়াল নাই। এবং আমি যখন একবার উপরে যাচ্ছি, নিচে যাচ্ছি, নিচের থেকে বলছে উপরে যান, উপর থেকে বলছে নিচে যান, কিন্তু কোথাও ওই আমাদের যে 33টা নাম্বার সেটা নাই, কোনো বুথেও নাই, ঢুকছি নাই। তো সেটা আমিও বললাম যে ভোট না নিয়ে তো আমি আর যাবো না। আমি বুঝতে পারছিলাম যে আর তো কোনো দিন ভোট দিতে পারবো না। আজকে যদি আমি ভোট না দিতে পারি, আমার নিদারুণ কষ্ট হবে। এই কষ্টটা নিয়ে আমি এই বয়সে পৃথিবীর থেকে চলে যেতে চাই না। সেটা আমি বুঝতে পেরেছি যারা আমাদের বাংলাদেশের মানুষ এতদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের কেমন কষ্ট ছিল। এইটা আমার একটা পজিটিভ দিক। আর একটা দিক হলো, শেষ পর্যন্ত পুলিশ, ডিবি পুলিশ এবং আমি 2 ঘন্টা লাগিয়ে আমি ফাইল বের করলাম, আমি খাতা বের করলাম। খাতা বের করে আমার ছবি এবং আমার ভোটার সম্বলিত এটা বের করে, পেপার বের করে, ব্যালট পেপার বের করে ভোট দিয়ে তারপরে আমি এসেছি। তো এইটা আমার একটা বড় অভিজ্ঞতা ছিল। আজকে সকালেই দুরকম, যে ভোট না দিলে কেমন লাগে আর ভোট দিতে পেরে কেমন লাগে। ম্যাম, আরেকটা বিষয় একটু জানতে চাই, আমি নিজে খুব কিউরিয়াস এই বিষয়টি জানতে। সেটা হচ্ছে আপনি যে কয়েকটি কেন্দ্র ঘুরে এসেছেন, সেখানে নারী ভোটারদের উপস্থিতি আসলে কেমন ছিল? এখন আমি আসি আমার অভিজ্ঞতার কথা। আমি যেখানে ভোট দিই সেখানে মিক্সড, নারীও ছিল, পুরুষও ছিল ভোটার। তো সেখানে মোটামুটি ভাবে ভোট চলছিল। আমি কয়েকটা বুথে যতটুকু সময় বেঁচে ফাঁকে ফাঁকে, সেটার মধ্যে যে দেখেছি যে ওখানে যেমন ধরো 456-র মধ্যে 41টা পড়েছে, এরকম।
কিন্তু পোলিং এজেন্টের যেখানে যে দেখেছি সব পার্টির, আমি তো যেহেতু নির্বাচন পর্যবেক্ষক বহুদিন থেকে করি, তো আমি চেকলিস্ট অনুযায়ী দেখছিলাম, জিজ্ঞেস করছিলাম, তো ওখানে দেখলাম যে পোলিং এজেন্টও একটা দুটো পার্টির আছে, যেটা সাধারণত আমরা বলি যে পোলিং এজেন্ট তো থাকা বাধ্যতামূলক, ভেতরে অনিয়ম আটকাতে হলে পোলিং এজেন্ট লাগে, সেখানে দুটো বড় জোর তিনটে, এতগুলি প্রার্থী তাদের পোলিং এজেন্ট ছিল না। তো যাই হোক, কোনো রকম অনিয়ম আমি ঘুরে ঘুরে দেখিনি, তবে আমি কোথাও দেখেছি যে সেখানে এক জায়গায় 800-র ভেতরে 856-র ভেতরে 80টা ভোট পড়েছে। হ্যাঁ, আবার আমি যখন ওখান থেকে শেষ করে ভোট দিয়ে আমাদের বনানীতে যে করাল বস্তি আছে তার পাশে শুধু মেয়েদের ভোট, সেখানে অসম্ভব ভোটের চাপ, মহিলারা লাইন করে দাঁড়িয়ে একতলা দোতলা তিনতলা চারতলা উঠে ভোট দিচ্ছে, এবং আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বললাম, উনি আমাকে বললেন আপনি অপেক্ষা করেন 12টার সময় আপনাকে খাতা দেখাবো। উনি আমাকে খাতা দেখালেন, প্রায় 40% ভোট হয়ে গেছে 12টার ভিতরে, মেয়েরা ভোট দিয়েছে। মানে তারা আসলে নিজের লাইন করে দাঁড়িয়ে এখনো দিচ্ছে 12টা পর্যন্ত, 7:30 থেকে 12টায় যার যার বুথে সব মিলে 40% ভোট দেওয়া হয়ে গেছে। তো এটা দেখে আমার মনে হলো যে এবার মানুষের মনে ভোট দেওয়ার যে একটা আগ্রহতা, এবং সামহাও অনেকদিন ভোট দেয়নি আমাদের দেশের যারা ভোটার না, তারা নিজেকে খুব, এই দিন ভোট দেয় নিজেকে একটা দিনই দেখায় যে আমার অধিকার, এটা আমার দেশ, এখানে তারা ফিল করে যে এই দেশটা আমার। অবশ্যই তাই, এবং ভোটটা যে আমাদের এক একটা ভোট আসলে কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমার মনে হয় যে এই নির্বাচনে আসলে আমরা সবাই উপলব্ধি করতে পারছি যে আসলে আমার একটা পার্টিসিপেশন, আমার একটা ভোট অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছিলাম আমাদের দেশের ভাগ্য নির্ধারণে। এটা আবেগেরও ব্যাপার বটে। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনার কাছে আসছি, ম্যাম বলছিলেন যে তিনি গেছেন ভোট দিতে এবং তিনি কিন্তু একটু অসামঞ্জস্যতা থাকলেও তিনি কিন্তু একদম শেষ পর্যন্ত সেটা কনফার্ম করে এসেছে। তো এই অসামঞ্জস্যতার কথা যদি আমরা বলি, আমরা কিন্তু গতকাল রাত থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে একটু অনিয়ম হচ্ছে, এবং বিভিন্ন প্রার্থীদেরও কিন্তু অনিয়ম করতে দেখা গেছে, এবং ভোটের যে নিয়ম বা ইসি যে নিয়মগুলো সেট করে দিয়েছিল সেগুলো ভাঙতেও দেখা গেছে। তো এই যে একটা অস্থিরতা, অনেকেই বলছেন যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে বা হয়তো বা ফেয়ার ইলেকশন হচ্ছে না, কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করে আপনার কাছে কি মনে হয় এই যে ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা, এগুলো কি আসলে আমাদের ফলাফলের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? না, দেখেন, প্রথম কথা হচ্ছে আমি বুঝতে পারছি যে আপনি কিছু প্রার্থীর হাতে বা প্রার্থী না, দলীয় লোকের হাতে কিছু টাকা পয়সা পাওয়া গেছে, এবং কোনো দু একটা সেন্টারে আগে থেকেই ঢুকতে দেখা গেছে কাউকে, ধরনের খবরাখবর বেরিয়েছে। আমি জানি না এটা কতটুকু ভেরিফাইড, বাট আমি ধরে নিচ্ছি এগুলো হয়তো হয়েছে আর কি। হ্যাঁ, তো হয়েছে। এখন বাংলাদেশের ইলেকশনের যদি আপনি ক্যাম্পেইনের ইতিহাস দেখেন, আপনাকে তো সবকিছু বিচার করতে হবে ইতিহাসের ভিত্তিতে, আগে কি হয়েছিল, তাই না, এখন কি হচ্ছে। তো সেই বিবেচনায় আমি মনে করি যে সাংঘাতিক কোনো মানে উদ্বেগের কোনো কারণ আমি দেখছি না। হ্যাঁ, এর চাইতে অনেক অনেক বেশি অনিয়ম হয়েছে আগে। হ্যাঁ, যখন সবচাইতে ভালো ইলেকশন হয়েছে 91-তে, তখনও অনিয়ম হয়েছে, তখনও ভায়োলেন্স হয়েছে, অনেক বেশি ভায়োলেন্স হয়েছে, সেই তুলনায় এবার ভায়োলেন্স অনেক কম। সুতরাং আমি মনে করি না যে এইটার উপরে বাহিনী যারা আছে তাদেরকে তো ক্রেডিট দিতেই পারে, সে তো অবশ্যই। এবং সবচেয়ে বড় কথা কি, আমার মনে হয় দুটো রাজনৈতিক দলও সামহাও তারা রেসপন্সিবলি বিহেভ করছে, তারা আচরণ করছে তাদের, আমার সেটা মনে হয় আর কি। তো সেটা একটা কারণ। এবং আপনি আপনার যেটা প্রশ্ন যে এটার কোনো প্রভাব পড়বে কিনা ফলাফলের উপর, আমার মনে হয় না। যে ফলাফল বলতে আপনি গ্রহণযোগ্যতার ব্যাপার বলছেন, তো যে এই নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর এই ধরনের ঘটনার কোনো প্রভাব পড়বে কিনা, আমার মনে হয় না যে এই ধরনের ছোটখাটো দু চারটে ঘটনার কোনো বিরাট কোনো প্রভাব, যে এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল নির্বাচন, আমার মনে হয় না। উনি আরো ভালো বলতে পারবেন, অবজারভাররা। আমার ধারণা যে এই দুইটা বিষয় দেখে কোনো অবজারভার, কোনো সংস্থা তারা বলে দেবে না যে না এটা গ্রহণযোগ্য হয়নি, আমার মনে হয় না সেটা। তো আমরা মোটামুটি এখন পর্যন্ত আমি মনে করি ভালো নির্বাচন হচ্ছে, ক্যাম্পেইন ভালো হয়েছে, এবং আমি সারা দেশে ঘুরেছি আসলে। হ্যাঁ, সারা দেশে ঘুরেছি, একটা লোক আমাকে বলেনি যে আমি ভোট দেব না, একটা লোক বলেনি। এবং তার ক্রেডিটটা আমি দেব জামাত ইসলামকে কিছুটা। কারণ কি আমি বলছি, সেটা হচ্ছে যে জামাত ইসলামী কখনো কিন্তু
মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি হিসেবে মানুষজন ভোটাররা দেখেনি তাদেরকে। Right. মেইন স্ট্রিম দুটো পার্টি তারা দেখতো, আওয়ামী লীগ বিএনপি, তাদের একটা নেই। আচ্ছা, জামাত ইসলামকে সবসময় একটা ফ্রিঞ্জ পার্টি হিসেবে দেখা হয়েছে এখানকার ইলেকটোরাল জোটের ল্যান্ডস্কেপ। সাথে দেখা হয়েছে। তারা জোটে মানে অংশ হয়ে নির্বাচন করেছে। এমন কোনো তাদের সাকসেস ছিল না, ইলেকটোরাল সাকসেস ছিল না। তো সেই দল সামহাও তাদের ক্যাম্পেইনের মাধ্যমে একটা ধারণা তৈরি করেছে মানুষের ভিতরে যে তারা জিততেও পারে। রাইট, ঠিক আছে, কনফিডেন্সটা অনেক হ্যাঁ, বেশি। এই জিততেও পারে, এই যে জিততে পারে, এই যে একটা ধারণা তৈরি করেছে, এর ফলে মানুষ মনে করেছে এটা কম্পিটিটিভ ইলেকশন হবে। এবং যখনই মানুষ মনে করে কম্পিটিটিভ ইলেকশন হবে, তখন তারা ভোট দিতে উৎসাহী হয়। এবং সেই কারণে আপনি দেখবেন, এবং আমি শিওর যে একটা ভালো টার্ন আউট হবে। আপনি ঢাকা থেকে এই ধরনের মানুষ আমি বাইরে যেতে কখনো দেখিনি। প্রত্যেকটা ইলেকশন আমি কভার করেছি। এই ধরনের এক্সোডাস ঢাকা থেকে, যে মানুষজন ভোট দেওয়ার জন্য তারা বাইরে চলে যাচ্ছেন, মানে এর থেকে বোঝা যায়। এবং উনি যে পরিসংখ্যান দিচ্ছিলেন যে বেলা 12টা পর্যন্ত 40% ভোট পড়েছে একটা জায়গায়, একটা সেন্টারে, আপনি দেখবেন যে ভালো টার্ন আউট হবে। তো এটা সেজন্য আমি বলছিলাম যে এই যে একটা বড় প্লেয়ার নেই, তারপরেও যে একটা কম্পিটিটিভ ইলেকশন হচ্ছে, এটা একটা সাংঘাতিক ব্যাপার। ধন্যবাদ আপনাকে। ম্যাম, আপনার কাছে জানতে চাই, আমরা জেনেছি যে বিগত আমরা নির্বাচন নিয়ে কথা বলবো, আমরা একটু যুক্ত হচ্ছি, আমাদের প্রতিনিধি আছেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে, আমাদের সঙ্গে যুক্ত হবে হাসান মাহমুদ। হ্যাঁ, আইফোনের রুটের অপশনটা কোনটা? আইফোনের যদি কিতা রুটের তো অন্যান্য অ্যান্ড্রয়েড মোবাইলও এত উপরে নাই, কিন্তু আইফোনের সেই কোন অপশনটা এটা? দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আসলে যুক্ত হতে পারিনি। আমরা আবারও চেষ্টা করব তার সঙ্গে যুক্ত হবার। আমরা এর মধ্যে কথা বলছিলাম আমাদের নির্বাচন কেমন চলছে এবং নির্বাচন আসলে কেমন হবে সেই প্রস্তুতি অথবা আমাদের যে আশা সেটি নিয়ে। যে বিগত 15 বছরে আসলে যেটা আমরা সবাই জানি বা আমরা দেখেছি, আমরা আসলে নির্বাচন ফেয়ার ইলেকশন যেটাকে আমরা বলি সেটা হয়নি। এবং আপনি বলছিলেন যে জনগণের আসলে ভোটের অধিকার হরণ করলে তাদের মধ্যে কেমন একটা দুরাশা চলে আসে, এবং তারা যখন ভোটের অধিকারটা ফিরে পায় তখন আসলে তাদের মধ্যে কেমন আনন্দ কাজ করে সেটা আপনি দেখেছেন। এবং যেহেতু আপনি ইলেকশন পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন অনেক বছর ধরে, তো জানতে চাই যে 15 বছর পর একটা ইলেকশন হচ্ছে এবং এখনো পর্যন্ত আমরা জানি একটা ফেয়ার ইলেকশন হচ্ছে, এবং আমরা আশা করছি যে এই ফলাফল হবে সেটি অবশ্যই প্রাসঙ্গিক ফলাফল হবে এবং একদম সেটাতে যেন কোনো ধরনের কোনো খুঁত বা কোনো ধরনের কোনো প্রভাব না থাকে। তো এই যে নির্বাচনের আগে যে ইশতেহারগুলো আমরা পেয়েছি বিভিন্ন দলের কাছ থেকে, আপনার কাছে কি মনে হয় এগুলো উদ্বুদ্ধ করেছে ভোটারদেরকে ভোটে যাবার জন্য? ধন্যবাদ। আমার অভিজ্ঞতায় আমি যেটা বলি, আমি একটু দুঃখিত ম্যাম, আমরা গোপালগঞ্জের সংযুক্তি আবার পেয়েছি, আমরা একটু যুক্ত হচ্ছি। দর্শক, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি, আমরা যাচ্ছি সেখানে। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ 3 আসনের টুঙ্গিপাড়া কোটালীপাড়ার যে উপজেলা নিয়ে যে আসনটি রয়েছে, সেই আসনের টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে আমরা সকাল থেকেই কিন্তু অবস্থান করেছি। এখানের যে ভোটার উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় এটা কিন্তু খুবই কম। মানে এটা যে জাতির জনক স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, কিন্তু এই আসনটি থেকে বারবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি বিপুল ভোট পেয়ে এখান থেকে নির্বাচিত হয়ে আসছিলেন। তো এই মুহূর্তে আমরা আজকে যে অবস্থা দেখতে পাচ্ছি, এখানে বিদেশি সাংবাদিক দয় এখানে কিন্তু তারা এই আসনটির এই ভোট কেন্দ্র 3 নম্বর কেন্দ্র, সেই 3 নম্বর কেন্দ্রতে কিন্তু তারা পরিদর্শন করেছেন। এখন আমরা কিন্তু আমাদের যারা উপস্থিত রয়েছেন বিদেশি সাংবাদিক, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তারা আসলে এখানে পর্যবেক্ষণ করে কি পেয়েছেন, কি দেখলেন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং প্লিজ আবার দেখাও, তুমি আবার বাইরে ঢুকে আবার দেখাও। Okay. We are members of the European Union Observation Mission. We have the mission here to observe the elections of your country.
We visit ওই দেখো দেখো several দেখো ওই polling stations across the country. We are a mission of approximately 200 members who work across the country. ডাইন গুনাবা We came here to observe the elections in the specific polling center. We gathered some information. We submit reports, and there will be a preliminary press conference in Dhaka in 14th of February, where the mission will present the results of the report of the EU, the European Union Observation Mission. টাইম আউট থ্যাংক ইউ। যেমনটি শুনছিলেন, ওরা কিন্তু শুধু এই আসনটি নয়, অন্যান্য আসনেও কিন্তু ওনাদের পর্যবেক্ষণ কার্যক্রম করেছেন। আমাদের সঙ্গে আরেকজন মেম্বারও কিন্তু রয়েছেন, এবার আমরা তার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে যুক্ত ছিলাম। আমরা জানছিলাম সেখানের যে কেন্দ্রগুলো আছে সেখানকার আসলে কি অবস্থা। আমরা তার এই কথার ভিত্তিতে আমরা আরো কিছু আলোচনা করব, কিন্তু আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন থেকে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এটিএন বাংলার 2 দিন ব্যাপী আয়োজন ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হব, সুনামগঞ্জে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ দে। তিনি রয়েছেন জুবলি কেন্দ্রে, আমরা সেখানে তার সঙ্গে যুক্ত হচ্ছি। আমরা জানবো সেখানে আসলে ভোটের কি অবস্থা, কেমন হচ্ছে ভোট। পঙ্কজ, আপনি এই মুহূর্তে আছেন জুবলি কেন্দ্রে। সুনামগঞ্জে আসলে ভোট কেমন চলছে, ভোটারদের উপস্থিতি কেমন? ভোটার উপস্থিতি কম ছিল, এখন ভোটার উপস্থিতি বেড়েছে। এবং প্রিজাইডিং অফিসাররা যেটি বলেছেন যে যতই বেলা গড়াচ্ছে ততই আসলে ভোটার উপস্থিতি বাড়ছে। এই 2 কেন্দ্রে প্রিজাইডিং অফিসার বলেছেন যে এখানে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে সুনামগঞ্জের জেলা প্রশাসক আমাদেরকে বলেছেন যে নানা জেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বলেছেন যে জনগণ যদি সন্তুষ্ট থাকে তাহলেই তারা সম্ভব। এটুকুই আমার কাছে ছিল এই সময়ে ভোটের মাঠে। পঙ্কজ, আমাদের যদি একটু জানাতেন যে কত শতাংশ ভোট আসলে ইতোমধ্যে পড়েছে, কারণ আমরা জানি যে বেশি সময় কিন্তু আর নেই, আর মাত্র 2 ঘন্টা আছে। জেলা প্রশাসক কিছুক্ষণ আগে যেটি বলেছেন যে তিনি বলেছেন যে 20% বেশি ভোট তারা 11টার সময় জানিয়েছেন যে 20% বেশি ভোট কাস্ট হয়েছে। আর আমরা যেসব কেন্দ্রে ঘুরেছি সুনামগঞ্জ শহরে, সেখানে আসলে 30% বেশি ভোট আমরা দেখেছি যে ভোটাররা ভোট প্রদান করেছেন। ইতোমধ্যে এই ভোটগুলো আসলে পড়েছে, এবং আমার মনে হয় যে দুপুরের পর আর কি হয়তোবা ভোটার উপস্থিতি আরো বিভিন্ন কেন্দ্রে আরেকটু বাড়বে। ম্যাম, আমরা যেটা শুনছিলাম যে ভোটার উপস্থিতি কিন্তু তারপরও আমি বলবো তুলনামূলক বেশ ভালোই এখন পর্যন্ত, এবং আমরা আশা করছি যে আরো উপস্থিতি বাড়বে। তো আপনার কাছে কি মনে হচ্ছে বিভিন্ন এই যে আমাদের ঢাকার আশেপাশে বা ঢাকার বাইরে যে ওয়ার্ডগুলো বা যে কেন্দ্রগুলো রয়েছে, সেখানে আসলে ভোটারদের কেমন উপস্থিতি হতে পারে? প্রথমে আমি জেনারেলি একটু বলি, সেটা হচ্ছে যে সকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা খারাপ খবর কেউ পায়নি, এবং আমাদের সাধারণত ভোটারদের নিয়ম যে খুব সকালে একটু চিন্তা ভাবনা করে এবং খবর দেখে বের হয় যে কোনো রকম ঝামেলা আছে কিনা। এবং যখনই সবাই আসে একটা জিনিস খেয়াল করা যাবে যে ভোটারদের যত উপস্থিতি হয় নিরাপত্তা ততই নিশ্চিত হয়, কারণ 2 পক্ষে ভোটার থাকে। আমি নিজেই দেখে আসছি, একই সঙ্গে 2টো পার্টি এদিক ওদিক মুখোমুখি বসে আছে, কোনো বিশৃঙ্খলা নাই, বাদানুবাদ নাই, ঝগড়াঝাটি নাই। আমি কয়েকটা জায়গায় দেখে এসেছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমাকে বেশ কিছু আমার চেনা পুলিশ অফিসার দেখে বের হয়ে এসছেন। তারা আমাকে বলেছেন যে আপা, আপনি সবাইকেই বলবেন যে আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার কাজে নিয়োজিত, তারা কিন্তু প্রচুর কাজ করছি, তারা চারদিক কান খোলা করে আমরা কাজ করছি, আমাদের সমস্ত ইন্টিগ্রিটি দিয়ে, আমাদের সমস্ত এইটা আমার কাছে ভালো লেগেছে যে তারা আমাকে বলে জানাতে চায় যে তারা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষার জন্য প্রস্তুত আছে এবং ভালোভাবে এটা করছে। তবে যেহেতু ভোটার সংখ্যা আস্তে আস্তে বাড়বে, তত আমার মনে হয় গন্ডগোলটা কমে আসবে। ভয়কে মানে এইটা হচ্ছে নির্বাচনের নিয়ম, যত বেশি ভোটার গন্ডগোল তত কম।
তো সবাই সবার প্রতি নিরাপদ থাকতে চায়, এটা হয়। তা আমি যে আমার এবং ফেমার যারা অ্যাফেড অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিরা, আমরা ফেমা তার ভেতরে অ্যালায়েন্সের ভেতরে আছি। সেখানে আমাদের কিছু নরসিংদীতে এখানে ওখানে বাইরে আছে, তারাও আমাকে ফোন করে একটু আগে জানালো যে মোটামুটিভাবে তারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনই দেখছে। প্রথম দিকে ভোটার কম হলেও এখন ভোটার আস্তে 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 বাড়ছে। তো আমার মনে হয় যে যদি এইভাবে চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত আমরা একটা উইদাউট এনি ফ্ল একটা নির্বাচন, বিশেষ করে যে সংঘর্ষ টংঘর্ষ, তবে সংঘর্ষ কিন্তু যেখানে দুটো পার্টির সমান সমান থাকে, সেখানে বেনিফিশিয়ারিজ অনেক থাকে, কর্মী অনেক থাকে, সেখানে একটু আধটু যে সংঘর্ষ হয় না, পৃথিবীর এরকম কোনো দেশ আমি দেখিনি। হয় কিন্তু ট্যাকল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যদি প্রস্তুত থাকে তাহলে এটা এমন বড় হয় না যে যেটা নিয়ে আমাদের চিন্তা করবার কিছু আছে। সেরকম একটা পরিবেশ আমি এখনো দেখে আসছি এবং আমার যারা প্রতিনিধি বাইরে আছে তাদের থেকে যেটা খবর পেয়েছি। তবে এইটা একটা দেখলাম যে এক জায়গায় যে ভোটার নেই, ভোটার শূন্য, এটা একটা অস্বাভাবিক কিছু না, কারণ এটা পূর্বতন প্রধানমন্ত্রী নিজের বাড়ি। এবং তবে আমি কতটুকু খবরটা মানে এদের থেকে আশা করেছিলাম পাবো যে ওখানে তো নির্বাচন কমিশনের লোকজন আছে, তারা কি করছেন, কোথায় আছেন, কি করছেন, তা তাদের যদি একটু ফোকাস করতেন, আমাদের যদি দেখাতেন, আমরা পুরো জাতি কিন্তু একটু উপকৃত হতাম যে তাদের ডিউটি তারা করছে কিনা। ভোটার আসেনি, ভোটারদের ব্যাপার, কিন্তু নির্বাচন কমিশনের লোক দায়িত্ব পালন কেমন করে করছে সেটা যদি বুঝতে পারতাম ভালো লাগতো। আমরা চেষ্টা করবো পরবর্তীতে আবারও যুক্ত হতে এবং এই বিষয়টি জানতে যে আসলে ওখানে কত শতাংশ ভোট পড়েছে এবং যারা দায়িত্বে আছেন তারা আসলে কতটুকু দায়িত্ব কিভাবে ট্যাকল করছেন। জি ম্যাম, ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, আমাদের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতখানি গুরুত্বপূর্ণ, তার সঙ্গে নতুন যেই সংযোজনটি হয়েছে সেটি হচ্ছে গণভোট। তো গণভোট নিয়েও কিন্তু আমরা বেশ সবার মধ্যে একটা উৎফুল্লতা অনুভব করেছি, আমরা দেখেছি সবাই গণভোটে বেশ আগ্রহী। কিন্তু গণভোটটা আসলে কি এবং গণভোট আসলে আমাদের সংবিধানের বা আমাদের পরবর্তী দেশের রাষ্ট্রীয় কাঠামো কতখানি পরিবর্তন করতে পারে, এটা আমাদের কাছে কতটুকুন ক্লিয়ার ছিল? দেখেন, আপনি যেটা বলছেন আমরা অনেক আগ্রহ দেখেছি, আপনি বলছিলেন, আমি অতটা আগ্রহ দেখিনি ভোটারদের ভিতরে। সরকারের ভিতরে যতটা আগ্রহ ছিল, ভোটারদের ভিতরে অতটা আগ্রহ ছিল কিনা আমি অন্তত দেখিনি। প্রথম কথা হচ্ছে যে তারা বুঝতে পারছিলেন না যে বিষয়টা কি। সাধারণ ভোটারদের কথা যদি বলে, তারা, আমি ঘুরে বহু মানুষের সাথে কথা বলে আমি একটা বিস্ময় দেখেছি তাদের কাছে, বিষয়টা কি, ব্যাপারটা কি। এবং অনেক মানুষ আমাকে বলেছেন যে তারা একেবারে খেটে খাওয়া মানুষজন, গ্রামের খেটে খাওয়া মানুষজন, তারা জানেনই না যে এরকম স্পষ্ট না তাদের কাছে, স্পষ্ট না। দেখেন, অত্যন্ত জটিল একটা বিষয় নিয়ে গণভোটটা হচ্ছে, খুব সহজ কোনো প্রশ্ন না। আমি বারবার যেটা বলি যে খুব সহজ যদি প্রশ্ন হতো যে বাংলাদেশের লাল নীল পতাকা এখন হলুদ আর সবুজ হবে বলেন আর কি, তো তা মানুষের পক্ষে এটা বোঝা খুব সহজ ছিল। বিষয়টা তো তা না, আপনি খুব জটিল কিছু বিষয় নিয়ে আপনি একটা গণভোট হচ্ছে, যে গণভোটটা অনেক কিছু পরিবর্তন আসবে, কনস্টিটিউশনাল অনেক চেঞ্জ হবে। তো মানুষ, সাধারণ মানুষের, বাংলাদেশের যে মানে যে আর্থ সামাজিক শিক্ষার যে বাস্তবতা, সেখানে তো আপনার ভালো এগুলোকে শিক্ষিত করা দরকার ছিল। যে বিষয়টা কি, এটা একটা বড় সমস্যা হচ্ছে, এটা হয়নি। আরেকটা বড় সমস্যা হয়েছে, সরকার ততটা করতে পারেননি, যখন করা শুরু করেছেন অনেক দেরি হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা বড় প্লেয়ার এই নির্বাচনের, বড় একটা দল, তারা এই জিনিসটা নিয়ে একেবারে মাথা ঘামায়নি, তারা নিজেরাও এটা নিয়ে প্রচারণা করেনি তাদের সমর্থকদের। ফলে মানুষ কিন্তু, আপনি বলতে পারেন, এটা নিয়ে একটা অন্ধকারে আছে। এবং একটা তো রেজাল্ট হবে, হ্যাঁ বা না, একটা তো রেজাল্ট হবে। মানে এটা খুব দুঃখজনক হবে যে এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ গণভোটের যে রেজাল্টটা হবে, সেটা কিন্তু খুব ইনফর্মড ডিসিশনের ভিত্তিতে হবে না। মানুষ বুঝে শুনে এখানে যেখানেই সে দিক হ্যাঁ বা না, সেটা কিন্তু তার ইনফর্মড ডিসিশনে হবে না। সুতরাং এটা কিন্তু সবসময় একটা কন্ট্রোভার্সিয়াল থাকবে যে মানুষ আসলে কতটা বুঝে এটার মানে এই ধারণাটা দিল, তার সিদ্ধান্তটা দিল। এটা একটা খুব দুঃখজনক ব্যাপার হবে আর কি। সেক্ষেত্রে আসলে আপনি কাদের, এই যে আমাদের যে গণভোটটা যে স্পষ্ট না, সেক্ষেত্রে আসলে এই দায়ভারটা কাদের দিতে
করতে হবে? না না, প্রথম দায়ভার তো সরকারের। যে কোনো ভোটের প্রথম দায়ভার হচ্ছে সরকারের, তাই না? তো সুতরাং সরকারের, আপনি যে 4টে প্রশ্ন ওখানে থাকবে আছে, হ্যাঁ, ওই 4টে প্রশ্ন পড়ার ক্যাপাসিটি কয়জনের আছে বাংলাদেশের আপনি বলেন তো, তাই না? তো এইভাবে এত বড় প্রশ্ন নিয়ে এরকম একটা গণভোট করা, এটার পেছনে যতটা রাজনৈতিক একটা আপনার ইচ্ছে ছিল, ততটা কিন্তু প্র্যাকটিক্যাল ছিল না আমার মনে হয়েছে। প্র্যাকটিক্যাল ছিল না। হ্যাঁ, একটা সিদ্ধান্ত পাবেন, কিন্তু সেই সিদ্ধান্তটার বেসিসটা কত স্ট্রং, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি থাকবে, কিন্তু থাকবে। চমৎকার বলেছেন ম্যাম। আপনার কাছে জানতে চাই, 5ই আগস্টের পর আমাদের এই যে ইলেকশন, মোটামুটি 1.5 বছর আমরা সময় পেয়েছি, এবং সেখানে কিন্তু এখনো বলা হচ্ছে যে গণভোটের যে বিষয়গুলো সেটা অনেকের কাছে স্পষ্ট নয়, কিন্তু নির্বাচনী প্রচারণার প্রস্তুতিটা আসলে ঠিকঠাক ছিল কিনা, বা আমরা কি আরো বেশি সময় আমাদের প্রয়োজন ছিল কিনা, বা আমরা আরো আগেই করতে পারতাম কিনা? আমি তোমাকে একটুখানি গণভোটের কথাই যদি বলি, আমার এমনি অভিজ্ঞতাতেও অনেক দিন থেকে আমরা লং টাইম অবজারভেশনও তো করছি, অনেকের সঙ্গে কথাবার্তা বলছি, নির্বাচন অনেকটা সাংস্কৃতিক একটা অভ্যেসের ব্যাপার। আমরা বাংলাদেশিরা কি ভোট দিয়েছি, আমরা কখনো তো নির্বাচনে আমার রিপ্রেজেন্টেটিভ কাকে পার্লামেন্টে পাঠাবো তার থেকে বেশি দেখি যে এলাকার তারা কি করবে। আমরা কিন্তু অত ভাবি না আমাদের দেশের লোকেরা যে তা পার্লামেন্টে যে তারা আইন প্রণয়ন করে আমাদের দেশের ভাগ্য ফেরাবে, আমার এলাকার ভাগ্য ফেরাবে, তা না। কিন্তু আমরা আশা করি যে আমি যাকে রিপ্রেজেন্টেটিভ করে পাঠাচ্ছি সে আমার জন্য, এলাকার জন্য কি করবে। দ্যাট ইজ দ্য বেসিক আমাদের ডিম্যান্ড ফ্রম দ্য পার্লামেন্টেরিয়ানস। এই তো সেখানে এবার নতুন একটা যোগ হয়েছে হ্যাঁ আর না। হ্যাঁ, এখন হ্যাঁ না নিয়ে আমার দেশের লোকেরা কি দেখে ভোট দেয়, আমার দেশের লোকেরাকে খেয়ে পড়ে বাঁচতে পারবো কিনা, চলাচল নিরাপদে করতে পারবো কিনা। আমরা যদি একটু অল্প করে যদি আমরা একটু শুনতাম যে আসলে আমাদের এই প্রচারণা কেমন ছিল এবং আপনি কি আশা করছেন? না, প্রচারণার মধ্যে কিছু ফাঁকও ছিল। আমি যেটা মনে করি যে কিছু ফাঁক ছিল। আবার আমি যদি মনে করি যে আমাদের দেশে এখন মিডিয়া তো একটা প্রচুর প্রচারণার একটা সহায়ক শক্তি হিসাবেও কাজ করেছে। আমাদের দেশের লোকেরা, বিশেষ করে মোবাইল যাদের হাতে আছে, আমার বাসায় যারা আমার কর্মী, যারা আমার গৃহে আমাকে সহায়তা করে, আমার গৃহকর্মী, তারাও কিন্তু রাত্রে কাজ শেষ করে মোবাইল খুলে দেখে, এবং তাদের কাছ থেকেও কিন্তু আমি সেকালে অনেক খবর পাই। আমি মনে করি প্রচারণায় খুব যে একটা ঘাটতি ছিল পড়বো না, কিন্তু সংস্কারের এই ব্যাপারটা অনেকে মাথায় ঘামায়নি, যে যাদের জন্য সংস্কার তারা কিন্তু এটা নিয়ে তেমন মাথা ঘামায়নি। এইটা আমি আমার অভিজ্ঞতা থেকে সেক্ষেত্রে আমার মনে হয় আরেকটু তারা যদি সময় দিত, তাহলে সময় যদি পেত তাহলে আরেকটু ভালো হতো। কিন্তু তবুও আমরা আশা করছি সবকিছুর শেষে আমরা আশা করছি যে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং ফলাফল পর্যন্ত যেন সবকিছু জনগণ যেন তাদের অধিকার আদায় নিজেরাই অর্জন করতে পারেন, জনগণ যেন নিজেরাই পাহারা দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনকে সুষ্ঠু করতে পারে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনে আসার জন্য এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য। দর্শক, শেষ করছি আমাদের এই আয়োজন, এখনকার মতো শেষ করছি। আমরা সংবাদে যাচ্ছি এবং 2 দিন ব্যাপী কিন্তু চলছে আমাদের ইলেকশন নিয়ে যে আয়োজন, এটিএন বাংলার বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর ভোটের মাঠে সারাদিন, পাওয়ার্ড বাই এশিয়ান ডুপ্লেক্স টাউন। সঙ্গেই থাকবেন এটিএন বাংলার।